আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগ আসলে কী করছে? কী করবে? আওয়ামী লীগের ভবিষ্যৎ কী? এটা নিয়ে আওয়ামী লীগের লোকজনের যত না চিন্তা, তার চাইতে আওয়ামী লীগ বিরোধী যারা শক্তি, তাদের সারাক্ষণ এক ধরনের মাথা ব্যথা কাজ করছে আওয়ামী লীগকে নিয়ে। আওয়ামী লীগকে নীরব করার জন্য, নিস্তব্ধ করার জন্য, আওয়ামী লীগের গতিপথ রুদ্ধ করার জন্য যা কিছু করা দরকার, সব কিছু করা হচ্ছে। যেমন ধরুন, পদ্মা নদীতে বাঁধ দেওয়া হয়েছে। কী বাঁধ দেওয়া হয়েছে? ফারাক্কা বাঁধ। আওয়ামী লীগের ফ্লো যাতে পদ্মা নদী দিয়ে আসতে না পারে, এজন্য উজানে, রাজনীতির উজানে এরকম ১০০টি ফারাক্কার বাঁধ সরকার তৈরি করে রেখেছে। কিন্তু এরপরেও আওয়ামী লীগের জোয়ার, আওয়ামী লীগের ঢেউ সমস্ত সেই বাঁধের যে উচ্চতা, সেটাকে অতিক্রম করে তারা রাজনীতির নদী, নালা, খাল, বিল সব টইটুম্বুর করে ফেলছে। কেন? 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 আবার ফারাক্কা বাঁধের সাথে আরও বড় কয়েকটি বাঁধ রয়েছে, যেমন আসওয়ান বাঁধ, খুব বিখ্যাত একটি বাঁধ। এরকম আসওয়ান বাঁধ তৈরি করা হয়েছে তাদেরকে ঠেকানোর জন্য, তারা যেন আসতে না পারে। যেমন প্রকৃতির ভারতবর্ষকে সেই পৃথিবীর সমস্ত আক্রমণ থেকে বাঁচানোর জন্য ৩টি রক্ষা কবচ রয়েছে। একটি হলো হিন্দুকুশ পর্বত, মানে যেই হিন্দুকুশ পর্বতমালা শুরু হয়েছে, সেই হিন্দুকুশ পর্বতমালা অতিক্রম না করে কেউ ভারতবর্ষে আসতে পারবে না, খুবই দুর্গম। এবং এই হিন্দুকুশ পর্বতমালা, যাকে বলা হয় ভারতের একটা রক্ষা কবচ, তোদের আওয়ামী লীগকে ঠেকানোর জন্য জামাত, বিএনপি, এনসিপি, ইনুস, এরা সবাই মিলে তাদের আসার পথে বড় বড় হিমালয়, কিলিমানজারো, আল্পস, হিন্দুকুশ পর্বত, এরকম অসংখ্য বাধা তৈরি করে রেখেছে। সেই বাধার মধ্যে তারা এখন সরকারিভাবে নিষিদ্ধ, তারা এখন সংসদের আইন দ্বারা নিষিদ্ধ। তাদের বিরুদ্ধে পত্রপত্রিকা যেভাবে লিখে বলে যে ঘৃণা তৈরি করা হয়েছে, কিন্তু তারপরেও যেভাবে সেই নেপোলিয়ন বোনাপার্ট আল্পস পর্বত অতিক্রম করে ইটালি আক্রমণ করেছিলেন, তারও ২০০০ বছর আগে, অর্থাৎ নেপোলিয়ন বোনাপার্টের ২০০০ বছর আগে মহাবীর হানিবল, তিনি এই আল্পস পর্বতমালা অতিক্রম করে স্পেন থেকে তিনি ইটালিতে এসে উপস্থিত হয়েছিলেন, রোম আক্রমণ করেছিলেন এবং একটা যুদ্ধে ৮০,০০০ লোকে মেরে ফেলেছিলেন। দ্যাট ওয়াজ দ্য, মানে বলা হয়, মিজারেবল ওয়ার্স্ট নাইট ফেয়ার এভার মেড ইন দ্য ডিসাইসিভ ব্যাটেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো যাত্রাপথে প্রকৃতি অনেক কিছু তৈরি করে রাখে, কিন্তু যারা এই বাধা অতিক্রম করতে পারে তারা তছনছ করে দেয়। চেঙ্গিস খানের জন্য দুটো বাধা ছিল। একটা হলো, তিনি যখন খাওয়ারেজম সম্রাট জালালউদ্দিনের সাম্রাজ্য গুরগাঁও আক্রমণ করেন, তখন পৃথিবীর সবচেয়ে বড় ওয়াল ছিল গুরগাঁওয়ে, ইভেন বেটার দ্যান কনস্টান্টিনোপল। তছনছ করে দিয়েছিলেন তিনি সেটিকে। আরেকটা হলো গ্রেট ওয়াল, চায়নার যে গ্রেট ওয়াল, বহু ধরে, মানে চেঙ্গিস খানের জন্মের ১০০০ বছর আগের থেকে এই গ্রেট ওয়াল নির্মিত হয় এবং সেই গ্রেট ওয়াল দিয়ে পুরো বেইজিংকে মানে ঘেরাও করে রাখা হয়েছিল। আবার সেই গ্রেট ওয়ালের মধ্যে বেইজিং শহর, তার মধ্যে আবার আপনারা যারা বেইজিং গেছেন সেখানে দেখবেন রাজাদের বসবাস করার জন্য যে রাজপ্রাসাদ, এটাকে বলা হয় ফরবিডেন সিটি, নিষিদ্ধ নগরী। এমনভাবে সেটা ওয়েল প্রোটেক্টেড করা হয়েছিল যে ওই নগরীতে কেউ প্রবেশ করতে পারে না, নো ওয়ান এক্সেপ্ট পারমিশন। এই জন্য এটাকে বলা হয় নিষিদ্ধ নগরী। সেই চেঙ্গিস খান যখন বেইজিং আক্রমণ করেছিলেন, তছনছ করে দিয়েছিলেন, গ্রেট ওয়াল থেকে শুরু করে এই নিষিদ্ধ নগরের ওয়াল তছনছ হয়ে গিয়েছিল। এখন আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল গ্রেট ওয়াল তৈরি করা হয়েছে, যে সকল নিষিদ্ধ নগরী তৈরি করা হয়েছে, দ্য গ্রেট ওয়াল অফ কনস্টান্টিনোপল, দ্য গ্রেট ওয়াল অফ গুরগাঁও তৈরি করা হয়েছে, সেইগুলো অতিক্রম করে ছাত্রলীগ জয় বাংলা বলছে, যুবলীগ জয় বাংলা বলছে,
মাইরে ফেলাবো, খাইয়ে ফেলাবো বলছে, পোস্টার টানাচ্ছে, মিছিল করছে। মানে এটা কি ধরনের কথা? কেন এরকম হচ্ছে? হোয়াই? আওয়ামী লীগের কি কোনো মা-বাপ নেই? আওয়ামী লীগের কোনো লজ্জা শরম নেই? কোনো ভয় নেই? মানে এরা কেন এই কাজগুলো করছে? এটা নিয়ে আওয়ামী লীগের যারা বিরোধী শক্তি তারা রীতিমতো অবাক হয়ে গেছে। যে প্রকৃতির অনেক প্রাণী আছে, অ্যাটলিস্ট সবারই কিছুটা লজ্জা শরম থাকে। কিন্তু আওয়ামী লীগের কী অবস্থা? এই কয়দিন আগে আমরা তাকে তাড়িয়ে দিলাম। আওয়ামী লীগ নিষিদ্ধ। আওয়ামী লীগ কোনোদিন আর বাংলাদেশে ফিরে আসতে পারবে না। কিন্তু এই এত কিছু করার পর আওয়ামী লীগের কোনো লজ্জা নেই। তারা বুক ফুলিয়ে হাসছে, দেশে দেশের বাইরে কথা বলে যাচ্ছে। তাদের মুখ যেটাকে আমরা রাগ হয়ে বলি চোপা, চোপা বন্ধ করা যাচ্ছে না। তো এই যে একটা অবস্থা, সেই অবস্থার প্রেক্ষিতে ২০২৬ সনে ২৩শে জুন তাদের একটা, যাকে বলা হয় প্রতিষ্ঠা বার্ষিকী। এখন সরকার বলছে যে এটা তো কোনো দলই না, এর কোনো অস্তিত্ব নেই, কিয়ামত হয়ে গেলে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না, এর কোনো নামগন্ধ থাকবে না, বাংলাদেশে শেখ মুজিবের নাম, শেখ হাসিনার নাম উচ্চারণ করার মতো কোনো লোক থাকবে না। কিন্তু এর মধ্যে সেই ২৩শে জুন আসেনি। আমি ভিডিও যখন করছি ২২শে জুন রাতে, এর মধ্যে সারা বাংলাদেশে রেড অ্যালার্ট, ৬টি জেলাতে সেনাবাহিনী নেমে গেছে। গোয়েন্দা সংস্থার সেই সর্বোচ্চ নেটওয়ার্ক কাজ করছে। সামরিক, বেসামরিক, রাজনৈতিক নেতাকর্মীরা সবাই জয় বাংলার স্লোগান প্রথিত করার জন্য রীতিমতো মানে কি বলবো, জনযুদ্ধে নেমেছে। ঠিক সেই অবস্থাতে আওয়ামী লীগ অনেকটা রিল্যাক্স মোডে তারা দিল্লিতে বসে তৎপরতা চালাচ্ছে। শেখ হাসিনা দিল্লির যে প্রভাবশালী সাউথ ব্লক রয়েছে, আপনারা জানেন সাউথ ব্লক কাকে বলা হয়। তো সেই সাউথ ব্লকের যারা আছেন তাদের সবার সঙ্গে তিনি সিরিজ বৈঠক করছেন, অল অফ দ্য পলিটিক্যাল পার্টিস, এবং তাকে কারো কাছে যেতে হচ্ছে না। সবাই নরেন্দ্র মোদী থেকে শুরু করে সরকারের কর্তা ব্যক্তি সবাই তার সঙ্গে গিয়ে দেখা করছেন গোপনে। সোনিয়া গান্ধী থেকে শুরু করে অন্যান্য যে সকল নেতা যারা দিল্লিতে যাচ্ছেন, কেউ হয়তো তামিলনাড়ু থেকে আসছে, কেউ হয়তো কলকাতা থেকে আসে, তার সঙ্গে দেখা করছেন। তিনি বলতে গেলে পীরে মা হয়ে গেছেন এখন। মানে তাকে, মানে এটা বলতে মেজাজও গরম হয়ে যায়, রাগও হয়ে যায়, হাসিও পায়। আমরা একটা সময় হেসেছিলাম খুব যে মোজাম্মেল বাবু, সাংবাদিক মোজাম্মেল বাবু শেখ হাসিনাকে খুশি করার জন্য বলেছিলেন যে নেত্রী, আমাদের খুব দুঃখ হচ্ছে, আমরা বোধহয় আপনাকে হারাতে যাচ্ছি। তো শেখ হাসিনা খুব আশ্চর্য হয়ে গেলেন, অবাক করা কথা, এ কি নেগেটিভ বললো না পজিটিভ বললো? আচ্ছা কেন 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 হারাতে যাচ্ছি কেন? তখন বললেন যে আপনি তো এখন আর আমাদের জাতীয় নেত্রী নেই, আপনি এখন আন্তর্জাতিক নেত্রী হয়ে গেছেন। এই জন্য এখন আপনি বিশ্ব নিয়ে চিন্তা ভাবনা করবেন, আমরা তো আর আপনাকে পাবো না। তখন শেখ হাসিনা হেসে দিলেন, বলে কি বালক, এ কথা কি কেউ বলে? আচ্ছা রাখো রাখো রাখো, খুশিতে টকবক। আচ্ছা দেখেন, সেদিন যেটা স্যাটায়ার করে মোজাম্মেল বাবু বলেছিলেন, এখন ঠিক সেম জিনিসটাই ঘটনাটা ঘটছে। আমেরিকা বলছে, আমেরিকান রাষ্ট্রদূত বলছেন আমরা সবার সঙ্গে যোগাযোগ করছি। ফলে তিনি ব্রেন্ট ক্রিস্টেনসেন যে দিল্লি গেলেন, তিনি যে শেখ হাসিনার সঙ্গে দেখা করেননি, আপনাকে বলতে পারবেন দেখা করেননি? ভারতে যারা জয়শঙ্কর ছয়শঙ্কর তারা দেখা দেখা করছেন, সেটা ভালো কথা। আমেরিকান যে সমস্ত লোকজন দল বেঁধে খুব সাম্প্রতিক সময় দিল্লিতে আসছে, এই যে মোসাদের যাকে বলা হয় লোকজন, ইসরায়েলের লোকজন, এখন এই যে যে সকল কথাবার্তা হামাস নিয়ে বলছে, তারা যে শেখ হাসিনার সাথে দেখা করেনি, আপনি কি করে বলবেন বলেন তো? ব্রিটিশ যে রাষ্ট্রদূত সারাহ কুক, তিনি যে শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন না, দেখা করছেন না, তারপরে আবার তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করে কথা বলছেন না, আপনি আমি কি করে জানবো বলেন তো? নরেন্দ্র মোদী শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর কেন বারবার তিনি ৩ থেকে ৪ বার তিনি কলকাতাতে এলেন? কেন ভারতীয় সেনাপ্রধান, বর্তমান আগের যে মিস্টার উপেন ছিলেন এবং বর্তমানে যিনি আছেন, কেন বারবার আসাম ত্রিপুরা আসা যাওয়া করছেন? ফলে শেখ হাসিনা ওখানে বসে
তিনি কি করছেন দিল্লিতে বসে, এটা সরকারকে জানতে হবে, আমাদেরকে জানতে হবে। না জানা পর্যন্ত আমরা কিন্তু স্বস্তি পাচ্ছি না। ২ নম্বর হলো শেখ হাসিনার ছেলে, সে যে লন্ডনে আছে, এই আমেরিকাতে আছে, সে তো আমেরিকাতে বসে মেট্রোতে চড়ছে না। আগে একসময় তার মা যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি অনেকটা রিল্যাক্স ছিলেন। কখনো হাফ প্যান্ট পরে শর্টস পরে তিনি বসতেন, তার প্রিয় একটা কুকুর সেটাকে নিয়ে তিনি পোজ দিতেন, বাংলাদেশে আসতেন কখনো, মানে তিনি জাস্ট এটাকে একটা প্লেজার টাইম হিসেবে ব্যবহার করতেন। কিন্তু এখন তো তিনি সেটা করছেন না, তিনি খুব সিরিয়াস। এবং আপনারা জানেন যে পুরো ২০০১ থেকে ২০০৬ সনে আমেরিকাতে মার্কিন যে লবিস্ট গ্রুপটা ছিল আওয়ামী লীগের, এর পুরো লবিস্ট গ্রুপটির নেতৃত্ব দিয়েছিলেন সজীব ওয়াজেদ জয়। তার প্রেক্ষিতে আমেরিকার যে গ্রুপটি, যারা এসে বাংলাদেশের রাজনীতিতে এস্টাবলিশড হয়েছিলেন, তাদের মধ্যে আমি নাম বলি, জনাব অর্থমন্ত্রী মুহিত, আবুল মাল আব্দুল মুহিত, তার ভাই ডক্টর এম এ মোমেন, তার সঙ্গে সঙ্গে যে সকল আমেরিকান লবিস্টের লোকজন রয়েছেন, সেই ডক্টর তৌফিক এলাহি, মশিউর রহমান, ডক্টর মশিউর রহমান এনবিআর চেয়ারম্যান ছিলেন, ইমাম, ডক্টর ইমাম, ওই যে সোনালী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন যাকে বলা হয় ডক্টর কাজী বাহারুল ইসলাম, ডক্টর আবুল বারাকাত, এই পুরো লোকগুলো যে এই যে আমেরিকান লবিস্টের হয়ে, এরকম অন্তত পক্ষে ১০০ জন, দে আর রিনাউন্ড পলিটিশিয়ান, তারা ব্যুরোক্র্যাট, আর্মি ব্যুরোক্র্যাট, সিভিল ব্যুরোক্র্যাট, সবাই তারা যে গ্রাউন্ড ওয়ার্কটা করেছেন ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত, ইটস আনবিলিভেবল। এর আমেরিকান পার্টি অ্যাবসলিউটলি নেতৃত্ব দিয়েছেন ওই যে আপনারা যাকে অটিস্টিক বলেন, আপনারা যাকে নিয়ে ঠাট্টা করেন, ট্রল করেন, সেই সজীব ওয়াজেদ জয়। তো সেই ২০০৬-এর পর 1/11 গেল, তারপরে ১৭ বছর তিনি বিশ্ব রাজনীতি দেখেছেন, বিশ্বের যত রাজদরবার দেখেছেন, তারপর বাংলাদেশের প্রশাসন দেখেছেন। যদি আপনি বলেন টাকা পাচার করেছেন, কামিয়েছেন, টাকা নিয়ে তো তিনি বসে বসে সেই টাকা ছিঁড়ে, মানে গাঁজা খাননি বা ছিঁড়ে ফেলেননি, সেই টাকা তার হাতে আছে। তো সব মিলিয়ে এই জিনিসগুলো যে তিনি করেছেন ২০০৬ থেকে আপনি যদি ২০২৪ পর্যন্ত ধরেন, এই যে সুদীর্ঘ সময়, অর্থাৎ আওয়ামী লীগের ১৭ বছর, তার আগের ২ বছর, ১৯ বছর, এই ১৯ বছর জনাব সজীব ওয়াজেদ জয়, তার কি একটা চুলও পাকেনি? তার কি কোনো অভিজ্ঞতা হয়নি? তার কি কোনো বোধ বুদ্ধি হয়নি? এবং সেইগুলো নিয়ে এখন তিনি কি বসে বসে আকাশে তারা গুনছেন আমেরিকাতে? নট লাইক দ্যাট। তিনি যদি ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত কোনো সফলতা দেখাতে পারেন, যেটা বিএনপি হাড়ে হাড়ে টের পেয়েছে, জানে, তাহলে সেটা এখন কোন পর্যায়ে আছে। ফলে এগুলো কাউন্ট করতে হবে, তার বাইরে লক্ষ্য করুন যে এই মুহূর্তে আওয়ামী লীগের ৩টি গ্লোবাল হেডকোয়ার্টার, ১ নম্বর গ্লোবাল হেডকোয়ার্টার এখন লন্ডন, ২ নম্বর গ্লোবাল হেডকোয়ার্টার হলো এখন কলকাতা, ৩ নম্বর গ্লোবাল হেডকোয়ার্টার এখন দিল্লি, ৪ নম্বরে নিউ ইয়র্ক, ৫ নম্বরে ওয়াশিংটন ডিসি। এখন এই যে হেডকোয়ার্টারের মধ্যে যে একটা কানেক্টিভিটি, এই কানেক্টিভিটিগুলো যেভাবে চলছে, যেভাবে তারা একের পর এক ম্যাটিকুলাস ডিজাইনের যে কাজগুলো করছে, আপনি চিন্তা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস গেলেন, তার জীবন হারাম করে দিয়েছেন। হাসনাত আবদুল্লাহ গেল, জীবন হারাম করে দিয়েছেন। এবং নেক্সট টাইমে ডাক্তার শফিকুর রহমান যখন যাবেন, তার জীবন হারাম করে দেওয়া হবে। তারেক রহমান সাহেব যদি এই ইংল্যান্ডে তিনি যান, কিংবা এই যে নিউ ইয়র্কে তিনি যাবেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন দেখেন, ওই সময়টাতে আওয়ামী লীগ কী বিশ্রী কর্মকাণ্ডগুলো করে। আপনারা মানে আওয়ামী লীগের এই সমস্ত দুষ্টামি আপনারা কল্পনাই করতে পারবেন না। তারা যে লগি উঠে দিয়ে যেভাবে সাপের মতো মানুষ মারছে, আপনি কল্পনা করতে পারেন? যেভাবে তারা বাস পুড়িয়েছে শেরাটনের সামনে গান পাউডার দিয়ে, বাংলাদেশে যে গান পাউডার দিয়ে বাস পুড়ানো যায়, এটা কেউ কল্পনা করতে পারেন?
বাংলাদেশে কোনো রাষ্ট্রদূতের গাড়ি যে ভাঙা যায় মোহাম্মদপুরের রাতের আধারে, সেই রাষ্ট্রদূত দৌড়ে পালিয়েছেন, বদিউল আলম মজুমদারের বাসায় দেখা করতে গেছিলেন। আপনি কল্পনা করতে পারেন এদের দুষ্টামি, যেখানে আপনার যাকে বলা হয় পিটার ডি হাসকে যে ধাওয়াটা দেওয়া হয়েছে কয়েকবার, সে ভয়ে তার দূতাবাস থেকে বের হতেন না তিনি। এই আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ মনে করেন যে জনাব তারেক রহমান সাহেব যাবেন নিউ ইয়র্কে, আওয়ামী লীগ কী করছে? যারা মোষ কামাতো তারা মোষ রেখে দিয়েছে, যারা মানে চুল মিলিটারি স্টাইল রাখতো তারা এখন সেই বাবরি চুল রাখছে। আপনারা দেখেন না ওই যে ঢাকার মেয়র ছিল খোকন, আমাদের ভাই সাইদ খোকন, সে কিভাবে সেই লম্বা চুল রেখে মোষ রেখে যেইভাবে সে সংগ্রামী ভাষণ দিচ্ছে। ঢাকাতে সাইদ খোকনের ভাষণ আমরা শুনেছি, কিন্তু ওই যে বিদেশে থেকে এখন সে যে ভাষণ দিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে দ্বিতীয় বঙ্গবন্ধু। এইভাবে তারা তাদের যা কিছু আছে, কারো কাছে হয়তো চাকু আছে, কারো কাছে তলোয়ার আছে, কারোর কাছে অস্ত্র আছে, কারোর কাছে লাঠি আছে, কারোর কাছে যা কিছু আছে সব কিছু তারা শানিত করছে। যার কাছে ড্যাঙ্গুডি আছে সেই ড্যাঙ্গুডিও তারা পুলিশ করছে ঠিকমতো করে। তাদের যারা বিরোধী শক্তি আছে তাদের সঙ্গে লড়াই করার জন্য, সংগ্রাম করার জন্য, মোলাকাত করার জন্য তারা যাকে বলা হয় মানে কাউকে ছাড় দিচ্ছেন। আপনি চিন্তা করেন, হাসনাত একেবারে তরুণ একজন, হাসনাত আবদুল্লাহ তরুণ একজন সংসদ সদস্য, যেখানে বিএনপির কোনো লোক তাকে পাত্তা দিচ্ছে না। এনসিপি যে একটা দল, হাসনাত যে একটা নেতা, এটা বিএনপির কোনো লোক মনেই করছে না। তো সেই মানুষটিকে লন্ডনের মতো জায়গাতে আওয়ামী লীগ কতটা কগনিজেন্সি নিয়েছে, কিভাবে মানে ইরানের ড্রোন যেভাবে মানে নাচতে নাচতে, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র যেভাবে নাচতে নাচতে তেল আবিবে আক্রমণ করেছে, যেভাবে ওদের সুপারসনিক মানে সাউন্ড দেখে দেখে, বা সাউন্ড না মানে আমেরিকার যে প্লেনগুলো আছে সেই প্লেনের যে উত্তাপগুলো, হিট, সেই হিটগুলো ডিকটেট করে যেভাবে মানে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো, ইরানের ড্রোনগুলো আক্রমণ চলেছে, যেটা ডোনাল্ড ট্রাম্পকে পাগল বানিয়ে ফেলেছে। একইভাবে হাসনাত আবদুল্লাহর মতো একজন অনুল্লেখ্য মানুষকে, আওয়ামী লীগের তুলনায় অনুল্লেখ্য মানুষকে তারা যে এফোর্ট দিয়ে লন্ডনে যা কিছু করছে এখন নিয়ে, তাকে মামলা দেওয়া, আসামি করা, তাকে ডিম মারা, তাকে দাবরানি দেওয়া, তাকে দৌড় দেওয়া, হিথ্রো এয়ারপোর্ট থেকে শুরু করে এখন পর্যন্ত তার জীবন যেভাবে তছনছ করে দিচ্ছে, তো তাকে যদি হাসনাতের মতো একটা লোককে পেয়ে যদি আওয়ামী লীগ এভাবে বাটাম দেয়, তাহলে তার সাথে বড় বড় যারা আছেন তাদেরকে পেলে কি করবেন আপনি বোঝার চেষ্টা করেন। তো এই যে আওয়ামী লীগের যে অবস্থা, সেই অবস্থা আপনি কগনিজেন্সে নেবেন কি নেবেন না, ভাববেন কি ভাববেন না, এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।